ল্যান্ডিং পেজ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার এয়ারপোর্টে যেখানে এয়ারপ্লেন ল্যান্ড করে ওইরকম একটা পেজ, ঠিক আছে? কি কোনটাতে আছেন ল্যান্ডিং পেজ বললেন, বলেন তো? আসলে এটা ল্যান্ডিং পেজটা বিশেষ করে তৈরি করা হয় প্রোডাক্ট প্রমোশন বা এই রিলেটেড কাজে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার নতুন একটা প্রোডাক্ট রিলিজ হয়েছে, সেটা সম্পর্কে সবাইকে জানাইতে যাচ্ছেন, সেটার জন্য সেরকম একটা ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন করে একটু প্রমোশনাল অফার এই সেই দিয়ে, বা আপনার হচ্ছে সাবস্ক্রাইবারের মানে আপনার ওয়েবসাইট সাবস্ক্রাইব করার জন্য কিছু ইনফরমেশন দিয়ে যেগুলো করে থাকেন, ওগুলোই ল্যান্ডিং পেজ বিশেষ করে হয়ে থাকে। ওগুলো তৈরি করা কিছুই না, জাস্ট দেখলেই পারবেন। আমরা হচ্ছে জুলাই মাসে আজকের জন্য ডিরেক্টরি তৈরি করে ফেলি 26 তারিখ। এর ভেতরে আমরা নতুন একটা HTML ফাইল নেই, নাম দেই হচ্ছে কিফ্রেম। CSS ডিরেক্টরি করে সেখানে আমরা একটা CSS ফাইল নিব, সেটার নামও কিফ্রেম। ফোল্ডার CSS এবং CSS ফোল্ডারের ভিতরে আমরা একটা ক্যাসকেডিং স্টাইল শীট, সেটার নামও দিব হচ্ছে কিফ্রেম, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ। এবার যে কাজটা হবে আমাদের CSS এবং HTML এর সংযোগ স্থাপন করা। কিফ্রেম আমাদের কাজ শেষ। এরপরে আমরা কাজ শুরু করে দিব আমাদের ডিজাইনের যে ধরনের কাজ করা দরকার। হ্যাঁ, তো কিভাবে কি অ্যানিমেশন হতে পারে সেটা শুরু করি। শুরু করার জন্য আমরা একটা ডিভ নিলাম, ডিভের ভেতরে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম ওই box1, এবং এটার একটা ডেফিনেশন এখানে দিব CSS এর মধ্যে। ডেফিনেশনে আমি বললাম box1, এবং সেটার একটা নির্দিষ্ট হাইট থাকবে 200 পিক্সেল, উইডথ থাকবে 200 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে, কালারটা যে কোনো একটা কালার হতে পারে। এই আমরা স্বাভাবিক আমরা সবাই পারি এইটুকু তৈরি করতে, বা এইটুকু কাজ সচরাচর প্রতিদিন আমরা করি। তো আমরা এখন যদি দেখি আমাদের ওয়েবসাইটে এই ধরনের কিছু একটা আসছে। এখন আমরা যদি অ্যানিমেশন তৈরি করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের কিফ্রেম একটা তৈরি করতে হবে। আমাদের কিফ্রেমের সিনট্যাক্স আমরা জানি @keyframe, কিফ্রেমস নামের কথাটা দিতে হয়। এরপরে বলা হয়েছে কিফ্রেমের একটা নাম দিতে হবে, তাই কি না? নাম আমি যে কোনো কিছু দিতে পারি, ইউজার ডিফাইন, আমার মন যা চায়, আমার সোনার বাংলা। আচ্ছা, আমার দিলাম, সোনার বাংলা দিলাম না। হ্যাঁ, এইটুকু। এখানে আমরা CSS লেখার একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। অ্যানিমেশন মানে অ্যানিমেশনের কাজটাই হচ্ছে আপনার 0 to 100%, একটা কোনো ইভেন্টকে 0 to 100% এর মধ্যে কয়েকটা স্লটে ভাগ করে নির্দিষ্ট সময় পর পর একটা কিছু দেখানো, এইটাই হয় অ্যানিমেশন, ঠিক আছে? এটা হতে পারে 0 থেকে 1 এ একটা, 1 থেকে 2 তে একটা, 2 থেকে 3, এই ধরনের বিভিন্ন রকম অ্যানিমেশন হয়ে থাকে। তো এখন আমরা যে অ্যানিমেশন আমরা তৈরি করতে যাচ্ছি, আমরা মনে করেন আমরা পুরোটাকে 3টা স্লটে ভাগ করব, মানে 3টা সেকশনে ভাগ করব। হ্যাঁ, 3টা সেকশনের মধ্যে আমরা একটাকে রাখলাম 0 সেকশন, একটাকে রাখলাম 50 সেকশন মানে 50%, আর একটা 100% মানে 0-তে একরকম থাকবে, 50%-এ একরকম থাকবে, এবং 100%-এ আর একরকম থাকবে। তাহলে ওইটা করার জন্য আমাদের বলতে হবে 0%-এ একরকম, সেটার জন্য আমাদের এভাবে ক্যাসকেড করতে হবে। তারপরে 50% আরেকটা স্টেজ, সেরকম আরেকটা কিছু হবে, এবং 100% হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, সেরকম আরেকটা হবে, ঠিক আছে?
তো আমরা এখানে চাচ্ছি যে 0% এ লাল কালার হবে আমাদের এই বক্সের, তারপরে হবে নীল কালার, তারপরে আবার কি হবে লাল কালার হবে, লাল নীল লাল। তো এইটা করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য আমাদের কি ব্যাকগ্রাউন্ড এই সেই লিখতে হয় না। এখানে একটা জিনিস খেয়াল করেন, লেখার সময় আপনাকে কিন্তু কোনো ধরনের হিন্টস প্রোভাইড করা হচ্ছে না, তাই কি না? এটা করা হয় না কারণ এটা হচ্ছে CSS3 এর একটা প্রপার্টি। এটা সম্পর্কে এখনো নেটবিনসের কোনো ইন্টেলিজেন্স প্রোভাইড করেনি, যার কারণে কোনো ইন্টেলিজেন্স এখানে দিচ্ছে না। তো এটা সহজে কাজ করার জন্য আপনারা একটা ডেমো ক্লাস বা যে কোনো একটা কিছু তৈরি করতে হবে। এভাবে ডেমো একটা ক্লাস নিলাম, ক্লাসের ভিতরে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড একটা কিছু হবে, তাই কি না? ব্যাকগ্রাউন্ড আমি রাখলাম কি রেড হবে, আমি রেড দিয়ে দিলাম। এখন কি করব, এই রেডটা কপি করে এর ভিতরে পেস্ট করে দিব, তাহলে আমাদের স্পেলিং মিস্টেক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর এভাবে যদি আমরা না করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আচ্ছা, 0%-এ আমি যদি রেড কালার দেই তাহলে শুরুতে কিন্তু আমাদের যে কালারটা ছিল ওইটা কিন্তু দেখানোর পরপরই আমাদের রেড কালার দেখাবে। এরপরে আমরা চিন্তা করলাম যখন এটা 50% হবে তখন কি কালার হবে বলেন তো? গ্রিন কালার বা গ্রিন ইয়েলো দিলাম। 50%-এ ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে যেটার নাম হচ্ছে গ্রিন ইয়েলো, এবং 100% যখন হবে তখন আবার আগের কালারেই ফিরে আসবে, এবং পরপর এই বিষয়টা রিপিট হতে থাকবে। এখন আমি এই কি ফ্রেমটা লেখার পরে আমি যদি আমার ওয়েবসাইটটাকে রিলোড করি, আমার অ্যানিমেশন পাওয়ার কথা নাই কিন্তু, কারণ এই অ্যানিমেশনটা কি আমি এখানে কল করছি আমার CSS এ করি নাই। তো অ্যানিমেশনকে আমাদের কল করার জন্য একটা অ্যাট্রিবিউট দিতে হয় অ্যানিমেশন। অ্যানিমেশনে অনেকগুলো আছে, তো অ্যানিমেশন নামটা দিয়ে আমার অ্যানিমেশনটাকে কল করে দিতে হয়। আমি কোন অ্যানিমেশন দিতে যাচ্ছি, আমি দিতে যাচ্ছি এই আমার অ্যানিমেশনটাকে, তাই আমি এখানে বলে দিব AMR আমার অ্যানিমেশন, ঠিক আছে? তা আমার অ্যানিমেশনটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, আপনাদের টাইপ করা শেষ হলে আমার ওয়েবসাইটটাকে রিলোড করি, খেয়াল করেন কোনো ধরনের আমি কিছুই পাচ্ছি না, পাচ্ছি পাই নাই। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যানিমেশনের ডিউরেশন দিতে হবে। অ্যানিমেশন ডিউরেশন দিতে হবে। কতক্ষণ ধরে হবে? আমি মনে করেন 3 সেকেন্ড সময় দিলাম। আমি যদি এখন অ্যানিমেশন ডিউরেশন 3 সেকেন্ড দেই, দেওয়ার পরে এটাকে রিলোড করি, খেয়াল করেন আমার কালার কিন্তু চেঞ্জ হয়েছে, একটু খেয়াল করেন। তারপরে আগের জায়গায় ফিরে আসতে না, প্রথমে এই যে 2টা কালার 3টা কালার, মানে প্রথমে হচ্ছে রেড গ্রিন ইয়েলো, তারপর আবার রেড, তারপরে আগের অবস্থা যেটা ছিল সেটাতে ফিরে আসতে। কিন্তু আপনি যদি চান এই অ্যানিমেশনটা চলতেই থাকবে এবং সারা দিন ধরে চলতে থাকবে। আর আপনি যদি চান শুধুমাত্র 5 মিনিট ধরে অ্যানিমেশন চলবে তাহলে সেটাও করতে পারেন। যদি অ্যানিমেশনটা ইনফিনিটি ধরে করতে চান সেটার জন্য একটা অ্যাট্রিবিউট দিতে হবে, এবং মিনিট ধরে করতে চাইলে তার জন্য আলাদা অ্যাট্রিবিউট দিতে হবে, ঠিক আছে? তো আমাদের এই অ্যানিমেশন ডিউরেশনের পরে আমাদেরকে বলতে হবে, আচ্ছা অ্যানিমেশন ডিউরেশনটা একটু ব্যাখ্যা করা দরকার ছিল। অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে আমাদের এই যে 100% আছে না, এই 100% হতে কতখানি সময় নেবে? আমি বলছি 3 সেকেন্ড। আমি যদি 3 সেকেন্ডের পরিবর্তে 1 সেকেন্ড দেই তাহলে দেখেন, খেয়াল করেন বিষয়টা কীরকম হয়ে যায়। 1 সেকেন্ডের মধ্যে কালার চেঞ্জ, ঠিক আছে? আর আমি এখানে 3 সেকেন্ড দিলে তাহলে আমাদের এই পুরো অ্যানিমেশনটা হতে 3 সেকেন্ড সময় নেবে, এবং এই অ্যানিমেশনটা কতখানি মানে কতবার চলবে, এক কথায় যদি আমরা ইনফিনিটি চাই তাহলে আমাদের দিতে হয় অ্যানিমেশন ইটারেশন কাউন্ট নামের একটা অপশন আছে। অ্যানিমেশন ইটারেশন কাউন্টটা আমরা দিব কি ইনফিনিটি ধরে চলবে, ইনফিনিটি। হ্যাঁ, আমরা অ্যানিমেশন ইটারেশন কাউন্ট এই প্রপার্টি দিব কি ইনফিনিটি। তাহলে খেয়াল করবেন যে আমার অ্যানিমেশনটা ইনফিনিটি ধরেই চলতে থাকবে। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দেখেন, হ্যাঁ
বুঝিনি? চলতেছে এখন আজীবন ধরে চলবে যতক্ষণ এই পেজটা থাকবে। তাহলে আমরা এখানে কয়টা কালার দিলাম বলেন তো? দুইটা কালার, রেড অ্যান্ড ইয়েলো, মানে গ্রিন ইয়েলো। এই কালারটা আসলে দেওয়া না দেওয়া একই কথা এখনকার জন্য। হ্যাঁ, তো আমার যদি 5টা কালার দিতে হয় অ্যানিমেশন, 5টা কালারের অ্যানিমেশন, তাহলে আমাদের কিরকম ঘটনা ঘটবে? 2টা কালার দিতে গেলে আমাদের স্টেপ কয়টা হলো বলেন তো? 3টা। 2টা কালারের জন্য আমার স্টেপ হলো 3টা, তাহলে 5টা কালারের জন্য স্টেপ কয়টা হবে? 6টা হবে। 5টা কালার যদি আমি দিতে চাই তাহলে আমার স্টেপ হবে 6টা। তাহলে আমি যদি বুঝিনি? হ্যাঁ, প্রথমটা 0 থেকে বাকি এভাবে হবে। তাহলে এই হিসাবটা আমি কিভাবে করব? আমার যে মোট 6টা স্টেপ হচ্ছে, 6টার আমি কিভাবে ক্যালকুলেট করব? ক্যালকুলেটটা একেবারে সোজা। দেখেন, আমার যদি 2টা স্টেপ হয় তাহলে আমি 2 দিয়ে ভাগ করব, 3টা হলে 3 দিয়ে, 4টা হলে 4 দিয়ে, 5টা হলে 5 দিয়ে, এভাবে ভাগ করব। যেহেতু আমার স্টেপ কয়টা? 5টা, কিন্তু 5টার জন্য আমার লিখতে হবে কত? 6টা। তা আমি 6টা আমি হিসাবের মধ্যে রাখবো, আমার স্টেপ 5টা 5 দিয়ে ভাগ করব। তাহলে 100কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 20% করে। তাহলে 0% প্রথমে হবে। আমি এখন ওটা করার জন্য যাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমটা আমাদের কত হবে? 0, তারপরে হবে 20, তারপরে হবে হচ্ছে 40 হবে, তারপরে হবে হচ্ছে 60, তারপরে হবে হচ্ছে 80, তারপরে হবে 80-র পরে তো 100। 1 2 3 4 5 6। প্রথমে আমি রেড রাখলাম, পরের বার রাখবো মনে করেন গ্রিন ইয়েলো, তারপরে কালার রাখবো মনে করেন ব্ল্যাক, তারপরে রাখলাম হচ্ছে গ্রিন, তারপরে কালার রাখলাম মনে করেন পিঙ্ক কালার। আসবে কি না? আসবে। এবং সবার শেষে কি আমার আগের কালারে ফিরে আসবে। আমি 5টা কালার দিতে যাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টাই কিন্তু আসছে। টাইম ডিউরেশনটা আর একটু বাড়ায় দিলে এটার অ্যানিমেশনটা একটু ভালো লাগবে দেখতে। আমি যদি এখন রিলোড করে দেখেন আমার 5টা কালার কিন্তু অ্যানিমেশন চলতেছে। ঠিক আছে? এভাবে আমরা চাইলে সহজ একটা অ্যানিমেশন তৈরি করে নিতে পারি। কার মাধ্যমে? কি ফ্রেমের মাধ্যমে। হ্যাঁ, 0%-এ একটা পিকচার দেন, 20%-এ আরেকটা পিকচার, 30%-এ আরেকটা পিকচার, 10টা পিকচার যদি দিতে চান তাহলে প্রথমে একটা পিকচার দেখাবে, তারপর আরেকটা দেখাবে, তারপর আরেকটা দেখাবে, তারপর আরেকটা দেখাবে, এভাবে দেখাবে। তাহলে পিকচারের অ্যানিমেশন তৈরি হবে। লিঙ্কগুলো লিখবে কিভাবে? আপনারা বোকার মতো কোশ্চেন করেন কেন? আমরা বাই ডিফল্ট হিসাবে আমরা সিএসএস কিভাবে লিখি? সিএসএস এ আমাদের ইমেজ নিয়ে আসার জন্য আমি দেখাইছিলাম গতকাল, মনে নাই? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হয়, তারপরে ইউআরএল দিয়ে আমাদের ইমেজের লোকেশনটা ওর ভিতরে দিতে হয়। এভাবে দিবেন, তাহলে আপনার একসময় একটা ইমেজ দেখাবে, তারপর আরেকটা দেখাবে, তারপর আরেকটা দেখাবে। এভাবে আপনারা ইমেজেরও অ্যানিমেশন তৈরি করে নিতে পারেন। আমাদের ইমেজ অ্যানিমেশন বা ওয়েবসাইটে যেটা দেখা হয় ওটা বিশেষ করে এই কি ফ্রেম দিয়ে খুবই কম করে, মানে এটা সম্পর্কে নলেজ খুব বেশি পার্সনের নাই, খুবই কম পার্সনের আছে কি ফ্রেম সম্পর্কে। তারা গিফ ফরম্যাট দিয়ে করে, গিফিফাই ইমেজ যেটা। এই গিফের ফুল ফর্ম কি বলেন তো? হ্যাঁ, গিফের ফুল ফর্ম কি? আপনাকে খুঁজতেছিল নাকি মনিরা ম্যাডাম? আপনি এখন ফোন করে বলেন রনি নাই, মরে গেছে। আপনি বলবেন, আমি বলবো না তো। ফোন করে বলেন যে রনি নাই, না হলে বলবেন যে রনি বললো রনি নাই। ওকে,
তাহলে আমরা একটা অ্যানিমেশন তৈরি করতে পারলাম। ইমেজ দিয়ে অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন করে দেখাবেন আমাকে একটা 2-3টা ইমেজ দিয়ে ট্রাই করেন তো। আমি এই কি ফ্রেমটাকে কমেন্ট করে দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা নিচে আরেকটা কি ফ্রেম দিলাম, সেই কি ফ্রেমের নামও মনে করেন আমার @keyframes, তারপরে নেম কি দেব আমারই, হ্যাঁ দিলাম। এর ভেতরে আমাদের বাকিগুলো করতে হবে। আমরা ওখান থেকে দেখতে পাইলাম যে আমাদের টোটাল স্টেপ হবে 3টা। একটা হবে কি 0%, একটা হবে হচ্ছে 50%, একটা হবে 100%। আমরা এইভাবে শুরুতে তৈরি করে নিব, ঠিক আছে। আমাদের স্টেপ কয়টা হবে সেটা আমরা তৈরি করব শুরুতে। 0% হবে, 50% হবে এবং 100% হবে। তারপরে হিবিজিবি যেটা মানে হিজিবিজি আছে এক কথায়, এখানে আমরা কাজ করব। করার আগে আমাদের যে ঘটনা হবে সেটা হচ্ছে আমাদের এই বক্সটার পজিশন দিয়ে আমাদের একটু কাজ করতে হবে। হ্যাঁ, বক্সটার পজিশন আমরা ডিক্লেয়ার করি, মনে করেন অ্যাবসলিউট পজিশন অ্যাবসলিউট। বক্সটার পজিশন আমরা কি ডিক্লেয়ার করলাম? অ্যাবসলিউট পজিশন, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি এই বক্স এখান থেকে সরে আরেক জায়গায় যাবে। সেটার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? যখন আমাদের 0%-এ থাকবে তখন কি হবে? যে পজিশনে ছিল সেটাই হবে, তাই কি না? হ্যাঁ, যে পজিশনে ছিল সেই পজিশনটাতে কি আছে আমাদের? লেফট আমাদের কি আছে? 0 না? আপাতত যে পজিশনটাতে থাকবে শুরুতে 0%-এ সেটাতে কি লেফট 0। আমি এই লেফট 0টা আমি 0%-এ দিয়ে দিলাম। যখন আমাদের 50%-এ চলে যাচ্ছে 50%, তখন কি লেফট থেকে কত পিক্সেল যাবে সেটা আমি ডিক্লেয়ার করতে পারি, সরে যাবে। অথবা আমি রাইট থেকে কত পিক্সেল আছে সেটা ডিক্লেয়ার করতে পারি। আমি কোনটা করব বলেন? হ্যাঁ, এখানে একটা মজার ঘটনা হবে। রাইট থেকে যদি দেন তাহলে লেফট থেকে 0 এবং রাইট থেকে সামথিং দুইটা গন্ডগোল করে ওটা ওই জায়গাতেই থাকবে, ঠিক আছে। তো এজন্য আমাদের লেফট থেকে যদি ডিক্লেয়ার করি আমাদের অ্যানিমেশন, তার মানে সব সময় আমাদের লেফট থেকেই ক্যালকুলেট করতে হবে। তাহলে লেফট থেকে মনে করেন আমরা 700 পিক্সেল আমি সরায় নিব, ঠিক আছে। 700 পিক্সেল, তাহলে 50% আমাদের লেফট থেকে 700 পিক্সেল, আর 100%-এ কি 0তম পজিশনে ফিরে আসবে, তার মানে কি 0 পিক্সেল, এই কি না? আপনি এখন আপনার কোডটাকে রিলোড করে দেখেন আমরা যেটা চাচ্ছিলাম ওটা ডিজায়ার্ড ওইটা তৈরি হয়েছে কিনা। কি হাসতেছেন কেন? হইছে? আমি আমারটা দেখি, একটু খেয়াল করেন। কাপাকাপি করতেছে কেন এটাই বুঝতেছি না। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে আমি যেটা করতে দিব হবে, আমাদের লেফটের পরিবর্তে কি হবে? উইথ হবে, এবং এটা হবে কত? 200 পিক্সেল। পরে হবে 700 পিক্সেল উইথ, এটাও উইথ হবে এবং এটাও আমাদের উইথ হবে, এবং সবার শেষেরটাও আমাদের 200 পিক্সেল হবে। এটা করে যদি আমরা রিলোড করি দেখেন, ঠিক আছে। এইটা ছিল আমাদের কাজ। এখন আমাদের বড় করার কথা ছিল। কি ছিল? বড় হবে, ছোট হবে, আবার নিচের দিকে বড় হবে, ছোট হবে। তাহলে আমাদের টোটাল স্টেপ 4, আর 4 আর 0% একটা মিলে 5, কিন্তু ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। এই 4 দিয়ে ভাগ করতে হবে, এটা বোঝায় একটু কষ্টকর। দেখেন শুরুর পজিশন, শুরু থেকে 1 ফিরে আসলো 2 থেকে আবার চলে গেল 3, তারপর আবার প্রথমে ফিরে আসলো 4। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25 করে।
আর আমাদের স্টেপ তাহলে কত হবে 4 আর 1 5। তখন আমাদের যে কাজটা করতে হবে ঠিক এরকম, আমাদের 5টা স্টেপ তৈরি করতে হবে। একটা হবে 0%, একটা 25%, একটা 50 আর একটা হবে 75 এবং সর্বশেষটা হবে 100%। 0% যখন থাকবে তখন কি হবে বলেন তো? 0% এর ক্ষেত্রে আমাদের হাইট, আমি এখন কিন্তু ওই বক্সটার হাইট এবং উইথ দুইটা নিয়েই কিন্তু কাজ করতে যাচ্ছি, তাই কি না? একটা সময় উইথ বাড়বে, একটা সময় কি হবে হাইট বাড়বে। তাই মানে আমার এখন দুইটা ডিক্লেয়ার করে দিতে হবে। 0% আমার উইথ থাকবে 200 পিক্সেল এবং হাইটটাও হবে 200 পিক্সেল। যখন আমার এই বক্সটা 25% মানে ওখান থেকে জাম্প করে 50 যেটা লেখা আছে ওখানে যখন আসবে তখন কি হবে উইথটা বেড়ে যাবে, তাই কি না? উইথটা বেড়ে গেল। এবার ওখান থেকে যখন আবার মেইন পয়েন্টে 0 পয়েন্টে আবার ফিরে আসলো তখন কি হবে হাইট উইথ আবার আগের এইটাই পাবে। তার মানে আমার এখানে তখন উইথটা হয়ে যাবে ঠিক এরকম, হাইট এবং উইথ। এরপরে যখন নিচের দিকে নেমে আসলো তখন কি হবে বলেন তো? তখন আমাদের উইথটা থাকবে 200 পিক্সেল বাট হাইটটা হয়ে যাবে মনে করেন 500 পিক্সেল, মানে একটু বড় হবে। এরপরে যখন 100% তখন কি আবার 0% এর পজিশন যেটা 0 পয়েন্টে ফিরে আসবে। এই ছিল আমাদের কাজ। নিচে আবার কি? না না না, একটাতে আমরা একসাথে দুইটা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবো না। একটা কন্টেন্টের উপরে আমরা একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব, দুইটা পারবো না। এখন রিলোড করে দেখেন, এই যে বড় ছোট বড় ছোট আবার বড় ছোট এভাবে চলতে থাকবে। এবার দেখি, তাহলে খেয়াল করেন আমাদের এরকম একটা কিছু তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটার উপরে স্কেলটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, স্কেলিং যেটা স্কেলিং এর এই কাজটা আমরা এর উপরে করব। করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, আমাদের লিখতে হয় কি জানো লিখতে হয়, ট্রান্সফর্ম তারপরে স্কেল লিখতে হয়। হ্যাঁ, ট্রান্সফর্ম স্কেল। স্কেলের মধ্যে একটু খেয়াল করেন আমাদের হচ্ছে স্কেল 3D, তারপরে স্কেল এক্স ওয়াই জেড আর এবং আছে হচ্ছে স্কিউ। ঠিক আছে, এরকম আমাদের অনেক কয়টা আছে। আরেকটা আছে হচ্ছে ট্রান্সফর্মের ভিতরে রোটেট নামের একটা কথা আছে। হ্যাঁ, রোটেট, আসলে এটা স্কেল নাম না দিয়ে আপনি ট্রান্সফর্ম কথাটা লিখে রাখেন, ট্রান্সফর্ম। ঠিক আছে, তো আমি স্কেল দিলাম। স্কেলের কাজটা হবে আপনার এই কন্টেন্টটাকে একটু স্কেলিং করা, মানে বড় করা বা জুম করা। এই সেই স্কেলের ভেতরে আমি বললাম যে আমার এই কন্টেন্টটা হবে 2 মানে আমার যে কন্টেন্টটার সাইজ ছিল এটার সাইজ হবে এখন দ্বিগুণ। ঠিক আছে, এটার সাইজ হবে কি দ্বিগুণ সাইজ হবে। সেটা কিরকম হয় আপনি একটু খেয়াল করেন। আমরা এখন এটাকে রিলোড করলে সাইজটা কি বড় হয়ে গেছে না? দেখছেন, আমার কিন্তু এটার হাইট উইথ কত দেওয়া আছে 150 পিক্সেল, বাট স্কেল যখন করলাম 2 তখন এর 2 গুণ হলো। তার মানে কি হাইট উইথ আমার 300 পিক্সেল হয়েছে। আমি যদি এখানে 5 দেই তাহলে কি হবে বলেন তো? 5 আর এদিকে কত হচ্ছে 5 5 25, 750 পিক্সেল করে সাইজ হবে। একটু খেয়াল করেন আমার এটা সাইজ কত বড় হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আমরা এইভাবে স্কেল ইউজ করব না, আমরা স্কেল ইউজ করব মনে করেন হোভারের ক্ষেত্রে বা এই ধরনের। একটু খেয়াল করেন, আমরা হোভারে আমরা স্কেলিংটা একটু করার চেষ্টা করব। আমি হচ্ছে বক্স 1 কে সিলেক্ট করলাম, বক্স 1 কে আমরা সিলেক্ট করি, করার পরে এটার হোভার প্রপার্টিতে আমি বলে দেই যে আমার স্কেল হবে ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম হয়ে কি হবে সেটা আমরা বলে দিলাম। ট্রান্সফর্ম হয়ে এখানে আমাদের ভ্যালু যেটা 1 মানে 1 গুণ, 2 মানে দ্বিগুণ, 3 মানে 3 গুণ, 1.5 মানে কি 1.5 গুণ, 1.3
মানে আপনার বাই ডিফল্ট হিসাবে আমরা যে হাইট উইডথ দিব তার থেকে কত গুণ বড় করতে যাচ্ছি, কত গুণ ছোট করতে যাচ্ছি সেটা আমরা দিব, কিন্তু এখানে নেগেটিভ ভ্যালু অ্যালাউ হয় না। তাহলে আমি যদি হোভারে বলি এটা 1.5 গুণ হবে সাইজ, তাহলে 1.5 দিব। তারপরে একটু খেয়াল করেন আমার এটাকে রিলোড করে আমাদের বক্সের সাইজ এটা হোভার করলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখছেন? হোভার করলে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। একটু ডিলে করব, তাহলে আমার কি দিতে হবে বলেন তো? ডিউরেশন, ট্রানজিশন দিতে হবে। মনে করেন 2 সেকেন্ড ধরে এটা বড় হবে, ট্রানজিশন দিতে হবে। এবং আচ্ছা আরেকটা রাখি, সেটা হচ্ছে কার্সর পয়েন্টার হিসাবে রাখি, একটু ভালো লাগে। কার্সর পয়েন্টার, কার্সর রাখলাম কি পয়েন্টার। এটা রাখার পরে আমরা একটু যদি রিলোড করি, খেয়াল করেন। আচ্ছা এখন যদি আমি হোভার করার পরে এটা সার্কেল হবে এবং বড় হবে, এই ধরনের করতে গেলে আমার কি করতে হবে বলেন? সার্কেল, সার্কেল বুঝেন তো? বর্ডার রেডিয়াস দিতে হবে, কত হবে সেটা? সার্কেল তৈরি করতে গেলে কি হবে বলেন তো? 50% দিতে হয়, হয় 50% দিবেন, না হলে আপনার হাইট বা স্কয়ার শেপের যদি বক্স হয়, এখানে আমাদের সার্কেল তৈরি করার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে আমরা তাকে সার্কেল তৈরি করতে পারবো, সেটার হাইট এবং উইডথ সেম হতে হবে। হাইট উইডথ কি হবে? সেম হতে হবে। এবং তার বর্ডার রেডিয়াসটা হবে 50%, তাহলে আমরা সার্কেল তৈরি করব। তো যাই হোক, আপনারা হচ্ছে স্কেলিংটা শিখলাম আপাতত। এটা হোভার করলে আমরা স্কেল করে বড় করতে পারতেছি, ছোট করতে পারছি। এখানে আপনি খেয়াল করেন স্কেলের এই জায়গাতে আমাদের আরো কিছু প্রপার্টি আছে, দেখেন। স্কেলের মধ্যে এক্স, ওয়াই, জেড এবং 3D মোড আছে। এক্স মানে এক্স কোঅর্ডিনেট বরাবর বড় হবে বা ছোট হবে, ওয়াই মানে ওয়াই কোঅর্ডিনেট বরাবর বড় ছোট হবে, এবং জেড মানে কি আমি নিজেই জানি না। ঠিক আছে? কোনোদিন বোঝার ইয়ে হয় নাই, বা আমার টিচারও আমাকে শেখায় নাই। আপনারা মনে করবেন আপনার টিচার শেখায় নাই, আর যদি কোনোদিন জানতে পারেন, বুঝতে পারেন, আমাকে একটু বুঝাই দিবেন। ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের আরেকটা প্রপার্টি আছে। আমরা স্কেল আপাতত চতুর্দিকে বড় রাখলাম, কত? 1.5, সরি এটা ব্র্যাকেটের মধ্যে হবে। আচ্ছা এরপরে আমাদের ট্রান্সফর্মের আরেকটা প্রপার্টি আছে, আমি আপাতত এটাকে কমেন্ট করে রাখলাম কিছু সময়ের জন্য। হ্যাঁ, আমরা স্কেলের পাশাপাশি ট্রান্সফর্মের আরো কিছু প্রপার্টি আছে, একটু খেয়াল করেন। এখানে দেখেন ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা খুব কম ইউজ হয়, রোটেট লাগে। তারপরে হচ্ছে স্কেল তো দেখালাম, আর একটা হচ্ছে স্কিউ। তারপরে ট্রান্সলেট, ট্রান্সলেটটাও ইউজ করা হয় না। হ্যাঁ, তাহলে সব থেকে বেশি ইউজ করা হয় স্কেল, রোটেট সব থেকে বেশি, এবং থার্ড নাম্বারে একটু ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে স্কিউ। এগুলো বিশেষ করে আমাদের বিভিন্ন ধরনের শেপ তৈরি করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে? ট্রান্সফর্ম বিশেষ করে আমাদের বিভিন্ন ধরনের শেপ তৈরি করার জন্য ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, তো এখন আমরা দেখব হচ্ছে রোটেট। ঠিক আছে? রোটেট মানে এটা রোটেট করার জন্য ঘুরবে, কত ডিগ্রি ঘুরবে সেটা আমরা বলে দিতে পারি। লাইক হচ্ছে 320 ডিগ্রি, ডিগ্রিকে রিপ্রেজেন্ট করার জন্য ডিইজি দিতে হয়। ঠিক আছে? রোটেট এত ডিগ্রি, আমরা যখন হোভার করব এই বক্সটা দেখবেন এত ডিগ্রি ঘুরে যাবে, 320 ডিগ্রি ঘুরবে। দেখেন হলো না তো, রিলোড করি নাই, দেখছেন? আচ্ছা এই ডিগ্রিটা 300 ডিগ্রি 320 ডিগ্রি না দিয়ে আপনি 32,000 ডিগ্রি দেন, তাহলে কি হয় একটু খেয়াল করেন। 32,000 ডিগ্রি দেন, খেয়াল করছেন?
এখন যদি আপনার ইচ্ছা হয় কোনো সময় কোনো দিনও যে এই বক্সটার ওপর যখন আপনি হোভার করবেন তখন কি হবে, এটা ঘুরতে 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 ছোট হবে, তারপর ঘুরতে 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 বড় হবে এবং সারাদিন এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে হোভার করা ছাড়াই। আপনার যখন পেজ রিলোড হবে, রিলোড হওয়ার সাথে সাথে এই বক্সটা ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে ছোট হবে, বক্সটা ঘুরতে ঘুরতে আবার বড় হবে, আবার ছোট হবে, বড় হবে, এই ধরনের কাজ করবেন। তাহলে কিভাবে করবেন বলেন তো? হ্যাঁ, ঘোরে না এটার জন্য ডিইজি দিছেন, ট্রান্সফর্ম দিছেন, হোভার দিছেন, তাহলে জানি না। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমি পেজটা লোড করার সাথে সাথে আমার এই জিনিসটা কি ঘুরতে থাকবে পাখার মতো, ঠিক আছে? আমার একটা জিনিস আমি বলছি ঘুরতেই থাকবে, তার মানে কি এটা অ্যানিমেটেড হতেই থাকবে, অ্যানিমেশন কি ফ্রেম লাগবে। তা আমরা একটা কি ফ্রেম তৈরি করে ফেলি, এটা আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, কি ফ্রেম তৈরি করার জন্য আমি একটা কি ফ্রেম লেখা শুরু করি, @কি ফ্রেমস, নেম দিলাম হচ্ছে মাই, আর এর ভেতরে আমি কাজ করব। হ্যাঁ, কাজ করার জন্য আমার স্টেপ কয়টা একটু খেয়াল করতে হবে। আমি বলছি ঘুরতে ঘুরতে বড় হবে, ঘুরতে ঘুরতে ছোট হবে, তার মানে কি দুইটা স্টেপ, তার মানে আমার টোটাল হবে কত, তিনটা। তিনটার জন্য একটা হবে কি 0%, একটা হবে হচ্ছে 50, একটা হবে 100%। 0%-এ আগের যে পজিশন ছিল সেইটাই থাকবে, তাই কি না? তার মানে 0%-এর ভেতরে আমার হাইট যেটা ছিল, উইডথ যেটা ছিল সেটাই থাকবে। অথবা আমরা বলতে পারি আমার 0%-এ আমার স্কেলিং যেটা থাকবে বা ইয়ে থাকবে সেটা সেম থাকবে। আচ্ছা, আমরা একটা এক্সট্রা ক্লাস নেই যেটাতে আমরা হিজিবিজি কিছু লিখবো, লিখে কাজ করব। আমরা হচ্ছে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করে এখানে আমি বললাম যে স্কেল হবে কিরকম হবে, বড় হবে। বড় করার জন্য আমরা বড় না, সেম সাইজ থাকবে 1। এরপরে একই সাথে আমরা ইউজ করি করতে পারি রোটেট, ঘুরতে থাকবে, ঠিক আছে? সেটা আমরা এখানে ইউজ করে দিতে পারি, ঘুরতে থাকবে। রোটেট কত হবে, আমি রোটেট বলছিলাম যে কত ডিগ্রি জানি, 32,000 ডিগ্রি। %, যখন থাকবে এই অবস্থা, আচ্ছা 0%-এ কোনো ঘুরবেই না, মনে করেন 0% 0 ডিগ্রি ঘুরবে। তারপরে যখন আমাদের 50%-এ যাবে তখন হচ্ছে 2 গুণ সাইজ হবে, মানে বড় হবে 2 গুণ, এবং এত ডিগ্রি ঘুরবে। আবার 100% যখন হবে ছোট হবে এবং 0 ডিগ্রি ঘুরবে। 0 ডিগ্রি দিব না, 0 না, আচ্ছা 0 ডিগ্রি থাক, সমস্যা নাই। এখন একটু খেয়াল করেন এটাকে রিলোড করার পরে কি হয়। কিছু হয়েছে? হয় নাই, কারণ আমি অ্যানিমেশনটাকে তো কলই করি নাই। অ্যানিমেশনটাকে কল করতে হবে, নাম হবে কি মাই অ্যানিমেশন, তারপরে অ্যানিমেশন ডিউরেশন হবে কতখানি, 3 সেকেন্ড। তারপরে বলতে হবে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, ইনফিনিটি ধরে চলবে। এখন যদি আমরা রিলোড করি, একটু খেয়াল করেন এভাবে এখন এই ধরনের আমরা ঘুরাইতে পারবো। হ্যাঁ, এর জন্য আপনার হচ্ছে বুঝতে হবে শুধু কি ফ্রেমটাকে স্কেলিং, ট্রান্সফর্মে কিন্তু আমরা একসাথে স্কেল, রোটেট, স্কিউ সবগুলো ইউজ করতে পারি। স্কিউ কিরকম হয়, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট বরাবর কিছু ভ্যালু দিয়ে আমরা স্কিউটা তৈরি করতে পারি, ঠিক আছে? এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট বরাবর আমরা কিছু ভ্যালু দিয়ে স্কিউটা তৈরি করতে পারি। ওটা আপনাদের নিজস্ব কাজ, ওটা ইউজ কম হয়। এই দুটা জিনিস খুব বেশি ইউজ হয়, আমি দুইটা জিনিস দেখালাম। তো
এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। আমি একটা HTML ফাইল নিলাম, সেটার নাম হচ্ছে ওভারফ্লো। এটাও আমরা ইন্টারনাল ভাবে আমি হচ্ছে CSS লিখবো, এক্সটার্নাল আর CSS ফাইল নিচ্ছি না, এর ভেতরেই করলাম। এর ভেতরে আমি একটা হচ্ছে ডিভ দিলাম, আর ডিভের মধ্যে আমি কাজ করব। তো কি করতে পারি, ডিভের একটা নাম দিতে পারি, নাম হচ্ছে আমাদের বক্স, এবং এর ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারি, এবং সেই প্যারাগ্রাফের ভিতরে আমরা কিছু টেক্সট নিয়ে আসতে পারি, যেটা হচ্ছে লোরেম ইপসাম থেকে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বললাম libsum.com এ চলে আসেন, সেখান থেকে আমরা কন্টেন্ট নিব। আমি libsum.com এ আসি। হ্যাঁ, libsum.com, এই libsum সেভ করার পরে আমরা যদি এই ওভারফ্লোটাকে ব্রাউজারে লোড করি, তাহলে এভাবে আমরা টেক্সটটাকে দেখতে পাচ্ছি, তাই কি না? এই অবস্থা। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ওভারফ্লো কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা হচ্ছে বক্স 1 কে ধরি, মানে সরি বক্সটাকে ধরি, আমাদের এই ডিভটাকে ধরে এর একটা নির্দিষ্ট হাইট দিব। হ্যাঁ, একটা হাইট দিলাম, মনে করেন কতখানি দিব, 400 পিক্সেল। হ্যাঁ, এবং উইডথ দিব একটু কম, এ মনে করেন 200 পিক্সেল। আমি হাইট যদি 400 দেই এবং উইডথ যদি 200 পিক্সেল দেই, দেওয়ার পরে একটু খেয়াল করেন আমাদের এরকম ঘটনা হয়েছে। হ্যাঁ, আমি হাইট উইডথ এটা দিলাম, দেওয়ার পরে এই অবস্থা। আমাদের হচ্ছে ওই বক্সটা কত বড় এটা আমরা বুঝতে পারতেছি না, এজন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, মানে আমার ডিভটার সাইজটা বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম মনে করেন C3। আপনারা যে কোনো কালার দিতে পারেন, সমস্যা নাই, একটা কালার হলেই হলো। এটা দেওয়ার পরে আমরা যদি আমাদের কোডটাকে একটু রিলোড করি, খেয়াল করেন আমাদের হচ্ছে এই ডিভের ভেতরে এই কন্টেন্টটা চলে আসছে। যাই হোক, আমাদের এভাবে করলে হবে না, আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে হাইটটা একটু কমায় দেই, 300 দেন, উইডথটাও একটু কমান, কমিয়ে হচ্ছে 150 দেন, ঠিক আছে। হাইট উইডথ কমিয়ে দেন, মানে আমি চাচ্ছিলাম যে আমার এই কন্টেন্টটা যেন বক্স মানে আমার ডিভ থেকে বের হয়ে চলে আসে। এই যে বের হয়ে চলে আসলো না, এটাই আমরা ওভারফ্লো হিসেবে ধরে থাকি সাধারণত। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যালাইন দিয়ে দেই। অ্যালাইন বলতে টেক্সট অ্যালাইন, ঠিক আছে। টেক্সট অ্যালাইন আমরা করে দেই জাস্টিফাই, একটু সুন্দর লাগবে দেখতে। এরপরে আমরা হচ্ছে ওভারফ্লো নিয়ে কাজ করব। ওভারফ্লো, এখানে দেখেন ওভারফ্লো দেওয়ার সাথে সাথে আমাদের কয়টা ওভারফ্লো স্টাইল, র্যাপ, তারপরে হচ্ছে এক্স ওয়াই, এভাবে অনেক কিছু দেখাচ্ছে, ঠিক আছে। তো র্যাপ সাধারণত এক্স কোঅর্ডিনেট বরাবর যদি ওভারফ্লো হয়ে যায় সেক্ষেত্রে ইউজ করা হয়, তবে এটা কম। তবে আমাদের হচ্ছে বিশেষ করে স্টাইল এবং এক্স ওয়াই এই দুটাই ইউজ করা হয়, আমরা ডাইরেক্ট ওভারফ্লো থেকে ইউজ করব। এখানে খেয়াল করেন ওভারফ্লোতে আমাদের কয়টা প্রপার্টি আছে দেখেন, একটা আছে অটো, মানে বাই ডিফল্ট অটো হিসাবেই থাকে। হ্যাঁ, বাই ডিফল্ট হিসাবে অটোই থাকে। তারপরে সরি অটো না, অটোটা আলাদা, ঠিক আছে, একটু পরে বলবো নি। হিডেন, হিডেনের কাজ আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ,
আমি ওভারফ্লোটাকে কি করলাম, হিডেন করলাম। হিডেন করার পরে আমি যদি আমার ওয়েবসাইটটাকে রিলোড করি, একটু খেয়াল করেন আমাদের এই নিচের কন্টেন্টগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখছেন? যেটা অতিরিক্ত কন্টেন্ট ছিল, এটা হচ্ছে আমাদের হিডেনের কাজ। এখন ওভারফ্লো হিডেন না দিয়ে যদি আমি নো কন্টেন্ট দিই, একটু খেয়াল করেন, নো কন্টেন্ট, একটু খেয়াল করেন, এটা আর একটু ডিফারেন্ট। কোনো কাজ হয়েছে দেখেন, কন্টেন্ট আগের মতো যেরকম ছিল মানে বাই ডিফল্ট হিসাবে সেটাই আছে। আবার যদি আমি নো কন্টেন্টের পরিবর্তে নো ডিসপ্লে দেই, সেটাতেও তেমন কিছু আমরা দেখব না, দেখেন ওই আগে যেরকম ছিল সেটাই। কিন্তু আমাদের আসলে ইউজ করতে হয়, একটা হিডেন আছে, একটা আছে হচ্ছে স্ক্রল এবং ভিজিবল। ভিজিবল মানে আমরা বাই ডিফল্ট হিসেবে ভিজিবল অবস্থায় দেখি, আমাদের কন্টেন্টগুলো ভিজিবল অবস্থায় থাকে। তাহলে আমাদের বাকি থাকলো কি, অটো এবং স্ক্রল। ঠিক আছে, আমরা স্ক্রলটাতে যদি আমি সিলেক্ট করি, ঠিক আছে, স্ক্রল আমি কাকে সিলেক্ট করলাম, স্ক্রলটাকে। আমি ওভারফ্লো যদি স্ক্রল সিলেক্ট করি, একটু খেয়াল করেন আমাদের এখানে একটা স্ক্রল চলে আসছে, এখানে আমার কন্টেন্টগুলো কিন্তু ঠিক ভালোভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিচেও কিন্তু একটা স্ক্রলের মতোই আসছে, এটা স্ক্রলের জন্য। আবার খেয়াল করেন আমি যদি এখানে স্ক্রলের পরিবর্তে অটো দেই, তাহলে কিন্তু আমাদের একই ধরনের ঘটনা ঘটবে। দেখেন অটো দিলে একই ধরনের ঘটনা ঘটছে, বাট আমার নিচের দিকে স্ক্রল আসে নাই, কারণ এখানে আমাদের স্ক্রল দরকার ছিল না, তাই আমাদের এরকম আসছে। ঠিক আছে, আচ্ছা এরপর আচ্ছা স্ক্রল অটো আছে, আমি এটাকে কমেন্ট করি। তারপরে আছে হচ্ছে যেগুলো ইউজ করতে হয় সেগুলো একটু কমেন্ট করে লিখে দিচ্ছে, আপনারা পরে কোড দেখলে হয়তো বুঝতে পারবেন। অটো আছে, তারপরে কি জানি দেখলাম, স্ক্রল আছে, তারপরে আছে কি হিডেন, এবং আছে হচ্ছে ভিজিবল। এ কয়টাই মোটামুটি ইউজ করা হয়ে থাকে, তবে আমরা অটোটাই বেশি ইউজ করি। অটো আর হচ্ছে স্ক্রল, এই দুইটাই আমরা বেশি ইউজ করি, তবে অটোটাই বেশি ইউজ করা হয়। তারপরে আমরা একটু দেখি ওভারফ্লো, এখানে আমাদের একটা আছে কি এক্স। ঠিক আছে, আমি এক্স কোঅর্ডিনেট বরাবর কি করতে যাচ্ছি, ওভারফ্লোটা অটো রাখবো না, হিডেন রাখবো না, স্ক্রল রাখবো না, কি করব আমরা দেখি। স্ক্রলটা দিলাম, হ্যাঁ এক্স কোঅর্ডিনেট বরাবর। আমরা জানি এক্স কোঅর্ডিনেট কোনটা, এটা না, ভার্টিক্যালি যেটা থাকে সেটা এক্স কোঅর্ডিনেট, না হরিজন্টালটা এক্স কোঅর্ডিনেট? আমাদের স্ক্রল কিন্তু এই যে নিচের দিকে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এরপরে আমি যদি এটা অটো করে দেই, তাহলে কি হবে, আমাদের স্ক্রল লাগলে দিবে, না হলে দিবে না। যেহেতু লাগবে না তাই আমাদের স্ক্রল দিল না। এখন যদি আমি বলি ওয়াই কোঅর্ডিনেট বরাবর স্ক্রল যদি অটো করি, আমার চেঞ্জ আসবে না, সেম। বাট এখানে যদি আমি অটো না করে, একটু খেয়াল করেন, অটো না করে আমি যদি এখানে হিডেন করে দেই, ওয়াই কোঅর্ডিনেট বরাবর স্ক্রল কি হিডেন করে দিছি, এবারে স্ক্রলটা কিন্তু খাড়ায় যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি ওভারফ্লো। আমার এটাকে রেখে দিই আপাতত, অটোটাই ভালো হয়। ঠিক আছে, ওকে পরের টপিকসে আসি। এবার আমরা যেটা করব সেটার নাম হচ্ছে কলাম কাউন্ট নামের একটা অপশন। এটা খুবই মজার একটা জিনিস, আমরা এটা একটু করার চেষ্টা করব। এটা অবশ্য CSS3 এর মোস্ট পপুলার একটা প্রপার্টি। আমরা হচ্ছে আরেকটা বক্স দিলাম, ওটা ডুপ্লিকেট করে আমি দিলাম, এটা হচ্ছে বক্স নাম্বার 1। ওকে, আমি দিলাম কি বক্স নাম্বার 1। এখন যদি আমি রিলোড করি, দেখেন এটা হচ্ছে আমাদের সেই বক্স নাম্বার 1। এটার জন্য আমি এখন কাজ করব।
কাজ করার জন্য আমি এই ক্লাসটাকে ধরলাম, বক্স নাম্বার 1 ধরে উপর থেকে একটু নিচে নিয়ে আসবো। তাই আমি কি করি, মার্জিন টপ দেই, মার্জিন টপ 60 পিক্সেল দিলাম। হ্যাঁ, উপর থেকে নিচে নিলাম, মানে আমার হচ্ছে মার্জিন টপ দেওয়ার জন্য যে ঘটনাটা ঘটলো, দেখেন আমার এই টেক্সটটা একটু সরে আসলো। হ্যাঁ, এটা আপনারা আগে থেকেই জানেন। এখন আমরা এটাকে একটু চতুর্দিকে একটা বর্ডার দিব, মানে কতখানিতে কন্টেন্ট আছে এটা বোঝানোর জন্য। বর্ডার চতুর্দিকে হচ্ছে 1 পিক্সেল করে দিব, না 2 পিক্সেল, 2 পিক্সেল, 2 পিক্সেল করে দিব। আজকে নতুন জিনিস দেই, ডটেড, ডটেড, এবং কালারটা দেই মনে করেন রেড কালারের। আমি কি দিলাম, 2 পিক্সেল ডটেড এবং রেড কালারের বর্ডার। এখন খেয়াল করেন আমাদের চতুর্দিক দিয়ে কিন্তু এই যে 2 পিক্সেলের একটা ডটেড বর্ডার চলে আসছে। এখন আমি সিএসএস এর সেই প্রপার্টিটা দিব, সেই প্রপার্টির নাম হচ্ছে কলাম কাউন্ট। আমি এখন কয়টা কলামে ভাগ করতে চাই, এটাকে মনে করেন আমি 4টা কলামে ভাগ করতে যাচ্ছি। আমাদের এই কন্টেন্টটাকে এভাবে একটা কলাম, 2টা, 3টা, 4টা, 5টা সমান 4টা 5টা কলামে ভাগ করতে চাই, তাহলে এইভাবে জাস্ট কলাম কাউন্ট দিলে এইভাবে ভাগাভাগি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমি কি দিলাম, কলাম কাউন্ট দেওয়ার কারণে দেখেন এখান থেকে শুরু হয়েছে, এভাবে আমাদের টেস্টগুলো দেখাচ্ছে। ওকে, আমাদের যদি আরো বেশি লাগে আমরা সেটা নিতে পারবো কিন্তু। ঠিক আছে, আমাদের কলাম যদি আরো বেশি ইউজ করার প্রয়োজন হয় আমরা সেটা নিতে পারবো। এখন এই জিনিসটা কিন্তু সব জায়গাতে সাপোর্ট করে না, মানে সব ব্রাউজার এটা সাপোর্ট করে না। সিএসএস এর কিছু প্রপার্টি আছে যেগুলো সব ব্রাউজারে সাপোর্ট করে না। তার মধ্যে আরেকটা জিনিস আছে, আমরা বর্ডার রেডিয়াস দেই না, ওটা কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে না। এটা যদি আমি একটু কপি করি, মোজিলা ফায়ারফক্সে নিয়ে আসি, খেয়াল করেন। আচ্ছা, আমার মোজিলা ফায়ারফক্স সাপোর্ট করছে, কার সাপোর্ট করেনি এটা একটু বলতে পারবেন? কারো ব্রাউজার? সবারই করছে, সবার শিওর? আমি হচ্ছে ইয়েতে দেখাই, ইন্টারনেট এক্সপ্লোরারে কি হয়। ইন্টারনেট এক্সপ্লোরার একটু খেয়াল করেন, আমাদের কি কলাম কাউন্টটা কাজ করছে? হ্যাঁ, এখানে কিন্তু আমার কলাম কাউন্টটা কিন্তু কাজ করে নাই। দেখেন এই যে এরকম কিন্তু দেখাচ্ছে না। তো এটা সব ব্রাউজার সাপোর্ট করে না। যদি সব ব্রাউজারে আমার সাপোর্ট করাইতে হয় তখন আমাদের কোড করতে হবে নতুন। যেমন হচ্ছে আমার এখন সম্ভবত 56 ভার্সন চলতেছে না, কত জানি, গুগল ক্রোমের কত জানি ভুলে গেছি, কত? হ্যাঁ হ্যাঁ, এরকমই 52.3 এরকম। মোজিলা ফায়ারফক্সের ওরকম 50-এর আশেপাশেই। তো এই আপডেট ভার্সনগুলো এটা সাপোর্ট করে, কিন্তু পুরাতন ভার্সন মনে করেন আপনার একজন ইউজ করে ইন্টারনেট এক্সপ্লোরার অথবা খুব পুরাতন ভার্সনের একটা ব্রাউজার ইউজ করে, তারটাতে কিন্তু কার এই জিনিসটা সাপোর্ট করবে না। তাদের ওটাতে যদি সাপোর্ট করাইতে হয় তাহলে আমাদের এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট ইউজ করে আমাদের কাজটা করতে হবে। তো আমাদের মোজিলা ফায়ারফক্সের জন্য সেই এক্সট্রা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে MOZ। ঠিক আছে, আমাদের মোজ কথাটা লিখতে হয়। এই মোজ লেখার পরে দেখেন এখানে আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে, সিএসএস এর কিছু প্রপার্টি আছে, দেখছেন? এগুলো হচ্ছে আমাদের CSS3 এর একবারে পিওর CSS3 এর প্রপার্টি, যেগুলো হচ্ছে সব ব্রাউজার সাপোর্ট করে না। মোজিলা ফায়ারফক্স এই প্রপার্টিগুলো সাপোর্ট করে না। এগুলো সাপোর্ট করাইতে হলে আমাদের প্রথমে মোজ কথাটা লিখতে হবে, তারপরে আমি কি চাচ্ছি, কলাম কাউন্ট। সেজন্য আমাদের এই কলাম কাউন্টটা বলে দিতে হবে, কত আমি চাচ্ছি, 4টা, এই বলে দিতে হবে। তাহলে আমার মোজিলা ফায়ারফক্স এর পুরাতন ভার্সন যেটা আছে সেটা সাপোর্ট করবে। এরপরে আমরা যদি গুগল ক্রোমের পুরাতন ভার্সনে আমরা যদি এই জিনিসটা সাপোর্ট করাতে চাই তাহলে আমাদের যেটা দিতে হবে সেটার নাম হচ্ছে ওয়েব কিট। ঠিক আছে,
এই ওয়েব কিট নামের আমাদের কথাটা লিখতে হবে। তাহলে এখানে ওয়েব কিট আমরা যদি ইউজ করি তাহলে দেখেন আমাদের গুগল ক্রোমের জন্য কাজ করে, পাশাপাশি আমরা কিন্তু সাফারিতে কাজ করে, ফায়ারফক্সে এটা অবশ্য কাজ করে না, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনি সবগুলোতেই কিন্তু কাজ করে। ওয়েব কিটে আমরা কি দিব, আমাদের হচ্ছে এই যে অ্যানিমেশন রিলেটেড যতগুলো কাজ আছে এগুলো কিন্তু সাপোর্ট করে না পুরাতন ব্রাউজার যেগুলো আছে। তাহলে আমরা ওগুলো যদি ব্রাউজারে সাপোর্ট করাইতে চাই আমাদের এই যে মোজ ওয়েব কিট এগুলো লিখতে হবে, না হলে পুরাতন ব্রাউজার সাপোর্ট করবে না। তো যাই হোক, ওয়েব কিট আমাদের কি ছিল জানি, কলাম কাউন্ট। আমি হচ্ছে কলাম এন হবে, তো কলাম কাউন্ট আমি দিলাম মনে করেন কত 4। এখন খেয়াল করেন এটা সেভ করার পরে আমাদের এখানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ এগুলো শুধু পুরাতন ব্রাউজারে যেন সাপোর্ট করে সেটার জন্য আমি হ্যাঁ পুরাতন ব্রাউজারে, আমার তো এটা পুরাতন না, করার কিছু নাই। তো পুরাতন ব্রাউজারে যদি আমাদের কাজ করতে হয় তাহলে আমাদের এভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আর এরপরে আমি যদি আরেকটা কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের এই কন্টেন্টের মধ্যে এই যে গ্যাপটা আছে না, এই যে এইখানে ফাঁকা জায়গা, এই যে মাঝখানে এই জায়গাটা যদি আমি কমাইতে চাই তাহলে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে কলাম গ্যাপ নামের, এই যে কলাম গ্যাপ, ঠিক আছে। কলাম গ্যাপ নামের এই প্রপার্টি আমাদের ইউজ করতে হবে। কলাম গ্যাপ আমি কতখানি দিতে যাচ্ছি সেটা এখানে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। সে মনে করেন আমি 15 পিক্সেল দিব, দুইটা কলামের মধ্যে কতখানি গ্যাপ হবে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করব। এটাও কিন্তু আমাদের আগে মোজ বা আপনার হচ্ছে ওয়েব কিট ইউজ করতে হবে, কিন্তু আমি ইউজ করছি না কারণ আমার ব্রাউজার সাপোর্ট করে। একটু খেয়াল করেন কোনো চেঞ্জ আসে নাই তো, 25 দেই তো, এই যে একটু চেঞ্জ হয়েছে দেখছেন, কলাম গ্যাপ এখন 25 পিক্সেল আছে। আমি যদি আরো বাড়াই মনে করেন 55 পিক্সেল, এখন খেয়াল করে দেখেন আমাদের কলামের গ্যাপটা কতখানি বেড়ে যায়, দেখছেন। তো এভাবে আমরা চাইলে আমাদের কলামের গ্যাপগুলো বাড়ায় নিতে পারি, তবে 55 দিলে খারাপ লাগবে, আমরা দিব হচ্ছে 10 পিক্সেল। 10 দিলে মোটামুটি আছে একরকম, হ্যাঁ। এরপরে আমরা প্যাডিং বিষয়টা একটু দিয়ে দেখি কিরকম হয়। প্যাডিং দেই মনে করেন 4 পিক্সেল। 4 পিক্সেল আমি একটা প্যাডিং দিলাম। প্যাডিং দেওয়ার কারণ হচ্ছে আমার এই যে বর্ডার থেকে এই কন্টেন্টগুলো বর্ডারের সাথে লেগে গেছে না, এটা একটু দূরে নিয়ে আসার জন্য। দেখেন আর একটু দূরে আসলো, আমরা যদি আরো বেশি দিতে চাই আমরা দিতে পারি, মনে করেন 8 পিক্সেল দিলাম। এরপরে এখন যদি 8 পিক্সেল দেওয়ার পরে দেখেন আমাদের প্যাডিংটা একটু বাড়ছে। এখন আমরা যদি চিন্তা করি এই যে ফাঁকা জায়গাটা আছে না গ্যাপের ভিতরে, আমরা এরকম ড্যাশড একটা লাইন দিয়ে সেপারেট করে দিব প্রত্যেকটাকে, তাহলে আমরা সেটা করতে পারি। সেটা করার জন্য আমাদের যে প্রপার্টিটা দিতে হবে সেটার নাম হচ্ছে কলাম রুল। কলাম রুল 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 কই গেল, এই যে রুল, কলাম রুল দিতে হবে। রুলের ক্ষেত্রে আমরা 3টা প্রপার্টি দিতে পারি, একটা কালার, একটা স্টাইল, আর একটা হচ্ছে উইডথ, ঠিক আছে। স্টাইল বলতে আমরা এটা কি ডটেড দিব, না আমরা হচ্ছে ড্যাশ দিব, না হচ্ছে ওই যে কি বলা হয় সলিড দিব, এরকম আমরা বলতে পারি। তো আমরা ডাইরেক্ট রুলই দিয়ে দিলাম, হ্যাঁ। রুলে বললাম যে আমাদের আগেরটার মতো করে 3 পিক্সেল হবে, সেটা হবে কি ডটেড হবে, এবং সেটা হবে হচ্ছে রেড কালারের। মানে এইটা এই জন্য দিলাম যে আমাদের এই যে বর্ডারটার সাথে ম্যাচ করে, আচ্ছা 3 পিক্সেল না 2 পিক্সেল দিতে হবে, কারণ আমি এটাও তো 2 পিক্সেল দিছি, ঠিক আছে। তো ওই 2 পিক্সেলের সাথে আমি ম্যাচ করে আমি রুলটাও দিয়ে দিলাম। কলাম রুল হবে 2 পিক্সেল, ডটেড এবং রেড কালার। এখন যদি আমরা রিলোড করি দেখেন আমাদের মাঝখানে ওরকম একটা দাগ চলে আসছে। ঠিক আছে।